যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তাহলে চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গতিবিদ্যা অধ্যায়ের 10 নম্বর ক্লাসে। আমরা প্রজেক্টাইল মোশন পড়ছিলাম, আমরা দ্বিমাত্রিক গতির হিসাব নিকাশ দেখছিলাম। তো দ্বিমাত্রিক গতি রিলেটেড যে সূত্রগুলো আমাদের ম্যাথ প্রবলেম সলভ করার জন্য দরকার, সেই সূত্রগুলো অলরেডি আমাদের হাতে চলে আসছে। তো সেই সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা আরো কিছু সুন্দর ম্যাথ প্রবলেম সলভ করব, যেগুলা তোমার অ্যাডমিশন টেস্টের জন্য বা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেরকম আরো কিছু প্র্যাকটিস প্রবলেম আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করে দিই। চলো, আজকের প্রথম প্রবলেমটা হচ্ছে এরকম যে একটি 170 মিটার উচ্চতার ভবন হতে 40 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে কোন বস্তুকে নিচের দিকে ছোড়া হলো। কোন বস্তুকে নিচের দিকে ছোড়া হলো। ওকে, এক নম্বর কোশ্চেন হচ্ছে ভূমিতে পড়তে সময় 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভবনের পাদবিন্দু হতে কত দূরে পড়বে। পাদবিন্দু হতে কত দূরে পড়বে, ভবনের পাদবিন্দু হতে কত দূরে পড়বে। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে ভূমিতে কত বেগে আঘাত করবে। ভূমিতে কত বেগে এবং কত কোণে আঘাত করবে। চলো করে ফেলি। ভাই এখন শুরু করলেন? হ্যাঁ, এখন শুরু করলাম, মাত্র শুরু করছি। দেখো, একটা ভবন, এই ভবনের উচ্চতাটা হচ্ছে 170 মিটার। এবারে ভবনের উপর থেকে একটা বস্তুকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উপরের দিকে ছড়া হয়নি, নিচের দিকে ছড়া হয়েছে। তাহলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে নিচের দিকে ছড়া হয়েছে, এইভাবে নিচের দিকে ছড়া হয়েছে। তো আদিবেগটা কত? নিক্ষেপ আদিবেগটা হচ্ছে ইউ 40 মিটার পার সেকেন্ড। তাহলে নিক্ষেপ বেগ, নিক্ষেপ কোণ, ভবনের উচ্চতা বলে দেওয়া আছে। তো কি জিজ্ঞেস করছে? ভূমিতে পড়তে সময়। এখান থেকে নিক্ষেপ করা হইলো, ধরো ভূমিতে এসে এখানে পড়ছে, ভূমিতে পড়তে কত সময় লাগলো এটা আমরা বের করতে চাই। এটা করাইছিলেন তো আগে? এটা করাইছিলাম? ও সরি, আচ্ছা চলো আরেকবার করে ফেলি, দ্রুত করে ফেলি। এটা যদিও করাই থাকি তাহলে আরেকবার করে ফেলি দ্রুত। না ভাই করার নাই, আবার কে বলছে করাইছে? আচ্ছা করাই থাকতে পারি, আমার খেয়াল নাই হয়তো। ঠিক আছে, তো চলো দ্রুত করে ফেলি। এইখান থেকে এইখানে পড়ছে, এখান থেকে যদি এখানে পড়ে
তাহলে অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা x, আর উলম্ব অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এখানে হলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব এইটা। এই যে উলম্ব অতিক্রান্ত দূরত্ব এটা কিন্তু এই যে ভবনের উচ্চতা 170 মিটার। তাহলে কোশ্চেন নম্বর 1 আমাদের চাইছে ভূমিতে পড়তে সময়, x তো দেওয়া নেই, x দেওয়া থাকলে x ইকুয়াল টু ইউ cos থিটা নট টি, আমরা ওইখান থেকে টিটা বের করতে পারতাম, বাট x আমাদের দেওয়া নেই। তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে y। ভবনের উপর থেকে যদি ভূমিতে পড়ে তাহলে y অর্থাৎ উলম্ব অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে 170। তাহলে এই উলম্ব অতিক্রান্ত দূরত্বটা তো দেওয়া আছে, তাই না? তাহলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব y এটা ইকুয়াল টু ইউ সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার। কোন দিকে ছড়া হয়েছে? নিচের দিকে, সো এখানে মাইনাস। উলম্ব অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এখানে আসছে, তাহলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব এটা y নিচের দিকে, সো উলম্ব অতিক্রান্ত দূরত্বের আগে মাইনাস। তাহলে মাইনাস 170 এটা ইকুয়াল টু মাইনাস ইউ 40 সাইন 30 ডিগ্রি ইন্টু টি মাইনাস 4.9 টি স্কয়ার। তাহলে একটু সাজাই, 4.9 টি স্কয়ারটাকে এপাশে নিয়ে আসলাম, সাইন 30 মানে 1/2, তাহলে মাইনাস 20 প্লাস 20 টি মাইনাস 170 ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশন 3 4.9 প্লাস 20 মাইনাস 170, তাহলে এখান থেকে আমরা সময় পাবো t1, এটা হচ্ছে 4.19 সেকেন্ড। আর একটা সময় আসবে t2, সেটা মাইনাস আসবে মাইনাস 8.274 সেকেন্ড। বলো দেখি এই মাইনাস সময়টা কি মিন করে? বলো। প্লাস সময়টা ভূমিতে পড়ার সময়, সময় ঋণাত্মক হতে পারে না, এটা বাদ হবে, বাট এই সময়টা কি মিন করে, কি বুঝায়? এই সময়টা মিন করে যদি আমি সেম বেগে সেম কোণে উপরে নিক্ষেপ করতাম তাহলে ভূমিতে পড়তে সময়, সেম বেগে সেম কোণে যদি উপরের দিকে নিক্ষেপ করতাম তাহলে ভূমিতে পড়তে সময়, তখন এটা আসতো প্লাস এটা আসতো মাইনাস। এখানে চেঞ্জ হইতো কোথায়? এখানে চেঞ্জ হইতো যদি এভাবে উপরে নিক্ষেপ করতাম, ভূমিতে এসে যদি পড়তো উলম্ব অতিক্রান্ত দূরত্ব সেটা কিন্তু y মাইনাস 170 হইতো, ঠিক আছে? চেঞ্জ হইতো উপরের দিকে নিক্ষেপ করতেছি, তাহলে এই জায়গাটাতে চেঞ্জ হইতো প্লাস, মাইনাসের জায়গায় হইতো প্লাস। তো তখন আমরা ওইভাবে করতাম। এবার আমাদের বলছে ভবনের পাদবিন্দু হতে কত দূরে পড়বে? x দূরে। তাহলে 2 নম্বর x, তাহলে x ইকুয়াল টু ইউ cos থিটা নট টি। তাহলে ইউ এর মান কত? 40 cos 30 ডিগ্রি ইন্টু টি এর মান 4.19। তাহলে ভবনের পাদবিন্দু হতে কত দূরে পড়বে? 40 গুণ cos 30 গুণ 4.19, তাহলে 145.14 মিটার ভবনের পাদবিন্দু হতে এত দূরে গিয়ে পড়বে। ওকে, এবার বলছে ভূমিতে কত বেগে কত কোণে আঘাত করবে, এইটা তোমরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। যখন এখানে পড়লো তখন বেগটা ভি, তাহলে এই বেগ ভি বের করতে গেলে আমাদের ভি এক্স বের করা লাগবে, ভি ওয়াই বের করা লাগবে, আর ভি এক্স ভি ওয়াই পেয়ে গেলে এই কোণটা পেয়ে যাব, শেষ কোণ থেটা। আদি কোণ থেটা নট সেটা হচ্ছে 30 ডিগ্রি, শেষ কোণ থেটা। তাহলে আমাদের ভি এক্স বের করতে হবে, ভি ওয়াই বের করতে হবে, দেন ভি পাবো, দেন থেটা পাবো। তাহলে এটা আমি জাস্ট সূত্র লিখে দিচ্ছি, তুমি এটা করবা। 3 নম্বর ভি এক্স হচ্ছে ইউ কস থেটা নট, ইউ কস থেটা নট, আর ভি ওয়াই হচ্ছে ইউ সাইন থেটা নট মাইনাস জিটি, ছড়া হয়েছে কোন দিকে? নিচের দিকে, তাহলে এখানেও মাইনাস, দেন ভি ওয়াই পাবো। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কয়ার ভি ওয়াই স্কয়ার, যেহেতু এটা করাইছিলাম সো এটা আর এখান থেকে আর বাকিটুকু করে দিলাম না, আশা করি তোমরা পারবা। ওকে, তাহলে চলো এবার নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন এটা বলছে যে ভূমির সাথে একটি হেলানো তল 30 ডিগ্রি কোণে রাখা আছে, কোণে রাখা আছে। হেলানো তলের পাদবিন্দু হতে, হেলানো তলের পাদবিন্দু হতে তলের সাথে 15 ডিগ্রি কোণে 7 মিটার পার সেকেন্ড বেগে
একটি বল ছোড়া হলো, একটি বল ছোড়া হলো, বলটি হেলানো তলের উপর কোথায় গিয়ে পড়বে? হেলানো তলের উপর কত দূরে গিয়ে পড়বে? কত দূরে পড়বে? হেলানো তলের উপর কত দূরে গিয়ে পড়বে? ওকে, যা বলছে সেই অনুযায়ী একটু চিত্র এঁকে ফেলি। কি বলছে? একটা হেলানো তল ভূমির সাথে 30 ডিগ্রি করে আছে, তাহলে এটা হচ্ছে ভূমি। এবার এই ভূমির সাথে হেলানো তল আছে 30 ডিগ্রি কোণ করে, হেলানো তল আছে এই যে 30 ডিগ্রি কোণ করে হেলানো তল। এবার এই হেলানো তলের পাদবিন্দু থেকে এইখান থেকে একটা প্রাসকে ছুড়ে দেওয়া হয়েছে, একটা প্রাসকে ছুড়ে দেওয়া হয়েছে কত কত বেগে? 7 মিটার পার সেকেন্ড বেগে। কত কোণে? 15 ডিগ্রি। 15 ডিগ্রি কোণটা কার সাথে? কার সাথে? তলের সাথে, হেলানো তলের সাথে। তাহলে হেলানো তল তার সাথে 15 ডিগ্রি কোণ করে ছুড়ে দেওয়া হয়েছে, হেলানো তলের সাথে 15 ডিগ্রি কোণ করে ছুড়ে দেওয়া হয়েছে। বেগ কত? 7 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ ইউ 7 মিটার পার সেকেন্ড, আর এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 15 ডিগ্রি। ওকে, বলছে হেলানো তলের কোথায় গিয়ে পড়বে? ধরো এখানে গিয়ে পড়ছে, কত দূরে? এখান থেকে এই দূরত্বটা এস, এই এসটাই আমাদের বের করতে বলছে যে হেলানো তলের উপর কত দূরে গিয়ে পড়বে। তাহলে হেলানো তলের পাদবিন্দু থেকে এত দূরে গিয়ে পড়বে, এস দূরে গিয়ে পড়বে, তো এইটাই আমাদের বের করতে হবে। ওকে, তাহলে ভাবনা চিন্তা করো কিভাবে বের করা যায়, কিভাবে হিসাব নিকাশ করা যায়, বের করো। দেখো, টর্চটা যখন এখান থেকে নিক্ষেপ করা হয়েছে এখানে গিয়ে যখন পড়ছে, তখন এই প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইলের উলম্ব অতিক্রান্ত দূরত্ব এটা, উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই এটা। ওকে, আর অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে এক্স, অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে এক্স। তাহলে এটা ওয়াই আর এটা অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব এক্স, তাই তো? তাহলে আমাদের এক্স বের করতে হবে, আমাদের ওয়াই বের করতে হবে। এক্স আর ওয়াই বের করলে পিথাগোরাস খাটিয়ে আমরা এস এর মানটা বের করতে পারবো। কিভাবে এক্স বের করা যায়, কিভাবে ওয়াই বের করা যায় ভাবো তো একটু। ধরো এক্স বের করবো, তাহলে এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি, তাই না? এক্স এর সূত্র লিখলাম, সবাই একটু বোর্ডে থাকো, লেখা বাদ। ভাইয়া এক্স ইকুয়াল টু মান যা জানি বসাই দিয়ে আসো। ইউ এর মান হচ্ছে 7 মিটার পার সেকেন্ড 7 কস থেটা। দেখি তোমরা কেমন বুদ্ধিমান বলো তো দেখি, থেটার মানটা একটু কমেন্ট করো তো, থেটার মানটা কত? থেটার মান কিন্তু 15 বা 30 না। দেখো অনুভূমিকের সাথে, যে অনুভূমিক রেখা ভূমি, তার সাথে কিন্তু প্রাসটাকে ছোড়া হয়েছে 30 প্লাস 15 অর্থাৎ 45 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, বুঝছো? হেলানো তলের সাথে 15 ডিগ্রি, কিন্তু ভূমির সাথে কত ডিগ্রি? ভূমির সাথে 45 ডিগ্রি। তাহলে এখানে নিক্ষেপ কোণ, প্রাসের নিক্ষেপ কোণ 45 ডিগ্রি, প্রাসের নিক্ষেপ কোণটা 45 ডিগ্রি ইনটু টি। এবার তো মুশকিল, আমাদের দরকার ছিল এক্স এর মান, আমাদের দরকার ছিল ওয়াই এর মান। মুশকিল কি? মুশকিল হচ্ছে এক্স ইকুয়াল টু 7 cos 45 ডিগ্রি ইনটু টি। এক্স এর মান বের করতে গেলে তো টি জানা লাগবে, টি কেমনে পাবো? এটাই তো মুশকিল, টি তো নাই। তাহলে তোমরা আগে লিখবা না, হ্যাঁ? তাহলে টি নাই, দেখি তো ওয়াই এর সূত্রে যাই। এক্স এর সূত্রে হইলো না, মন খারাপ করার কিছু নেই, দেখি ওয়াই এর সূত্র তো জানি। ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে ওয়াই এর মানটা আমরা বের করতে চাই, ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি, তাহলে ইউ এর মান 7, দেখো কোন দিকে চলে গেছে? উপরের দিকে, তো সামনে এখানে প্লাস 7 সাইন 45 ডিগ্রি টাইম টি মাইনাস আবার 4.9 টি স্কয়ার। এই তো মুশকিল, মুশকিল। ওয়াই এর মান বের করতে পারছি না, টি জানা নাই। এক্স এর মানও বের করতে পারছি না, টি জানা নাই। কি করা যায় এখন বাবু, কি করা যায়? তাই না? ঝামেলা বুঝতে পারছো কোথায় ঝামেলা? এইবার দেখো, ঝামেলার কিছু নাই। এই কোণটা দেওয়া আছে না 30 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে tan 30 ডিগ্রি সমান সমান, দেখো তো, tan 30 ডিগ্রি টেরা লম্বা ভূত, তাহলে y ডিভাইডেড বাই x লেখা যায়। এটা তো y আর x এর মধ্যে একটা সম্পর্ক, তাই না? y আর x এর মধ্যে একটা সম্পর্ক। তো tan 30 মানে 1/√3, tan 30 মানে 1/√3 ইকুয়াল টু y বাই x।
তাহলে ভাই x ইকুয়াল টু y, x ইকুয়াল টু √3 ইন্টু y, তাই না? এটা তো লেখা যায়। এই যে x আছে এখানে, তাহলে এবার দেখো x এর জায়গায় √3 ইন্টু y লিখে দিই। এটা সমান সমান 7 গুণ cos 45, তাহলে 7/√2, 7/√2 ইন্টু টি। তাহলে দেখো এখানে আননোন কোয়ান্টিটি y আর টি, ওইখানেও আননোন কোয়ান্টিটি y আর টি। তাহলে y ইকুয়াল টু 7/√2 √3 ইন্টু টি, √3 কে এই পাশে পাঠিয়ে দিলাম। y ইকুয়াল টু এইটা নিয়ে এখানে বসাও। তাহলে y ইকুয়াল টু এবার 7/√2 √3 মানে √6 আর কি, এত ইন্টু টি, sin 45 মানে 1/√2 মানে 7/√2 টি মাইনাস 4.9 টি স্কয়ার। তা আসুন 4.9 টি স্কয়ার কে এই পাশে নিয়ে আসলাম, 4.9 টি স্কয়ার প্লাস, তাহলে ভাই 7/√2 মাইনাস 7/√6, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 2.09092 এত টি। এবার একটা টি দুই পাশ থেকে নাই করে দাও, তাহলে অর্থাৎ টি ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই 4.9, তাহলে টি এর মান 0.4269 এত সেকেন্ড। বুঝছো? আসছে টি এর মান আসছে। ফার্স্ট ইকুয়েশন থেকে টি বসাবেন, হ্যাঁ এই যে এইখান থেকে ওয়াই এর মানটা নিয়ে ওখানে বসালাম, অথবা আরো একটা কাজ করা যায়, এখান থেকে টি নিয়ে ওখানে বসানো যায়, যা করতে চাও আর কি। ঠিক আছে, কমন নিতে হয়, কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে টি এর মান একটা 0 আসবে। ঠিক আছে, কমন নিলে টি এর মান একটা 0 আসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে টি এর মানটা পাইলাম, এখান থেকে টি এর একটা মান পাইলাম। ওকে ডান। তাহলে এবার আমাদের কি বলছে, কত দূরে এস এর মান চাইছে। তাহলে এবার আসো এক্স এর মান বের করবো। তাহলে x ইকুয়াল টু ইউ cos থিটা টি, এই যে এইখানে বসাও। তাহলে 7 cos 45 ইন্টু 0.4269, তাহলে অ্যান্সার গুণ 7 গুণ cos 45, তাহলে ভাই মান আসতেছে 2.113 মিটার। আর y এর মান হচ্ছে এই যে এখান থেকে y এর মান পাইতে পারি, এখান থেকে y এর মান পাইতে পারি, যার যেটা ভালো লাগে। তাহলে y ইকুয়াল টু x/√3, তাহলে x/√3, তাহলে y এর মান হচ্ছে 1.22 মিটার। তাহলে s ইকুয়াল টু √x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এটার স্কয়ার প্লাস 2.113 তার স্কয়ার, দেন রুট অ্যান্সার। তাহলে 2.4399 মিটার। দেখো কত আসছে ভাই, তাড়াতাড়ি লিখেন কেন, কি করব অভ্যাস। ঠিক আছে, তাহলে সমীকরণ লিখতে থাকবা, প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। তাহলে আরেকবার একটু রিপিট করি। হেলানো তলের সাথে 15 ডিগ্রি কোণ করে ছড়া হয়েছে, তাহলে প্লাসটাকে ছড়া হয়েছে 45 ডিগ্রি কোণে। আমাদের বের করতে হবে হেলানো তলে কত দূরে গিয়ে পড়ছে এস এর মান। এস এর মান বের করা মানে এক্স বের করা, ওয়াই বের করা। প্লাসটা যদি এখান থেকে এখানে গিয়ে পড়ে, তাহলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব এটা হবে ওয়াই, আর অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে এক্স। তা আমরা এক্স এর সূত্র লিখলাম, এক্স এর সূত্র লিখলাম, ওয়াই এর সূত্র লিখলাম, দেখলাম আননোন কোয়ান্টিটি এক্স ওয়াই টি। এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক জানি, tan 30 = y ডিভাইডেড বাই এক্স। তো এখান থেকে এক্স আর ওয়াই এর সম্পর্ক জানলাম, x সমান সমান √3y, এটা নিয়ে এখানে বসালাম, দেন y ইকুয়াল টু এটা আসলো, ওখানে বসানোর পরে সলভ হয়ে গেল, শেষ। ওকে, এবার আসো হেলানো। একজন প্রশ্ন করছে ভাই হেলানো তলের উপর থেকে নিচে ফেলা হলে, এটা পরে করব, এটা এখন করব না, এটা পরে করব, এটা এখন করব না। এবার আসো 3 নম্বর বলছে দেখাও যে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের পাল্লা সর্বোচ্চ, নিক্ষিপ্ত প্রাসের পাল্লা সর্বোচ্চ। হ্যাঁ তাই তো হবে। ধরো আমি এবং তুমি, ধরো আমরা সমান কোণে বল ছুটতে পারি, সমান বেগে বল ছুটতে পারি। এখন আমরা একটা প্রতিযোগিতায় অংশ নিলাম,
আমরা একটা প্রতিযোগিতায় অংশ নিলাম, যে বল ছোড়া প্রতিযোগিতা, যে যত দূরে বল ছুটতে পারবে সে বিজয়ী। কারণ আমিও ছুটতে পারি 10 মিটার পার সেকেন্ড বেগে, তুমিও ছুটতে পারো 10 মিটার পার সেকেন্ড বেগে। এবার কে বিজয়ী হবে? কারণ তুমি মনে করতে পারো ভাই দুইজনই তো সেম বেগে ছুটতে পারি, তাহলে মনে বল একই জায়গায় পড়বে, তো দুইজনের বল একই জায়গায় পড়বে, তাহলে কেউ বিজয়ী হবে না, কেউ হারবেও না। ঠিক আছে, কারণ কথা হচ্ছে বেগে একই ছুটতে পারি, একই বেগে ছুটতে পারি, কিন্তু কোণ তো আলাদা হইতে পারে। ঠিক আছে, আমি একটু চালাক, আমি জিতবই, তাহলে আমি কি করবো, এমন কোণে ছুটবো যেন বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়ে, অনুভূমিক দূরত্ব যেন সবচেয়ে বেশি হয়, পাল্লা যেন সবচেয়ে বেশি হয়। তাহলে দেখো একটা জিনিস, মানে আমরা একটু গেস করি, আমি যদি 20 ডিগ্রি কোণে ছুড়ি, 10 ডিগ্রি কোণে ছুড়ি, তাহলে এইখানে পড়বে। 20 ডিগ্রি কোণে ছুড়লে এখানে পড়বে, 30 ডিগ্রি কোণে ছুড়লে এখানে পড়বে, 45 ডিগ্রি কোণে ছুড়লে এখানে পড়বে, 60 ডিগ্রি কোণে ছুড়লে আবার এখানে পড়বে। কেন? 45-এ সবচেয়ে বেশি দূরে যাবে, তারপরে কোণের মান বাড়াতে থাকলে এবার আবার কমতে থাকবে। 60-এ অনেক উপরে উঠবে কিন্তু পড়বে নিচে, 70-এ আরো উপরে উঠবে কিন্তু পড়বে কাছে, 80-তে আরো উপরে উঠবে, 80 ডিগ্রিতে আরো উপরে উঠবে, কাছে পড়বে, 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে যে নিক্ষেপ করছে তার মাথায় পড়বে। তাহলে এই ঘটনা হবে। কি কথা বুঝছো? তাহলে আমাদের এখন এখান থেকে বের করতে হবে সর্বোচ্চ অনুভূমিক পাল্লা কত। আমরা গেস করছি 45-এর জন্য মনে হয় সর্বোচ্চ অনুভূমিক পাল্লা পাওয়া যাবে। কেন? দেখো 0 থেকে 90, 0 থেকে 90, কোণের মান 0 থেকে বাড়াইতে 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 90 তে গেছি। তাহলে প্রথমে পাল্লা বাড়ছিল, পরে আবার পাল্লা কমতে থাকলো, তাহলে 0 থেকে 90-র মাঝামাঝি পাল্লাটা সবচেয়ে বেশি, হয়তো 45-এর জন্য সবচেয়ে বেশি হবে পাল্লা, 45 ডিগ্রি কোণে ছুড়লে সবচেয়ে বেশি দূরে যাবে। এবার কথা হচ্ছে কি, আমি তো জানি না, আমরা তো গেস করছি, দেখি আমাদের গেসটা মিলছে কিনা। ইউ স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি, ওকে, আর এর মান সবচেয়ে বেশি হবে। দেখো ইউ স্কয়ার এবং জি তো ফিক্সড, তাহলে আর ম্যাক্সিমাম হবে যদি সাইন 2 থিটাটা ম্যাক্সিমাম হয়। আর এই সাইন 2 থিটার ম্যাক্সিমাম মান কত? 1। সাইন 2 থিটা ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম মান কত? 1। তাহলে সাইন 2 থিটা নট এর ম্যাক্সিমাম মান হচ্ছে 1। তাহলে সাইন 2 থিটা নট সাইন 90 ডিগ্রি, তাহলে 2 থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা নট ইকুয়াল টু 90/2 মানে 45 ডিগ্রি। তাহলে এর জন্য পাল্লা হবে সবচেয়ে বেশি, এবং সবচেয়ে বেশি পাল্লা সেটা আর ম্যাক্স। আর ম্যাক্স ইউ স্কয়ার সাইন 2 গুণ 45 ডিগ্রি ডিভাইডেড বাই জি, ডিভাইডেড বাই জি। তাহলে সাইন 2 গুণ 45 90 ডিগ্রি বাদ, তাহলে আর ম্যাক্স এটা ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি। এটা হচ্ছে সূত্র, সর্বোচ্চ অনুভূমিক পাল্লার সূত্র। তাহলে এবার একটা কথা বলো, 45-এর যেহেতু সবচেয়ে পাল্লা বেশি, তাহলে 45-এর কম একটা কোণে পাল্লা যা হবে, 45-এর বেশি একটা কোণে পাল্লা তাই হবে। ধরো 30 ডিগ্রি কোণে ছুড়লে পাল্লা যা হবে, 60 ডিগ্রি কোণে ছুড়লে পাল্লা তাই হবে। কেন? কারণ 45 মাঝখানে, 45 থেকে 15 কম 30, 45 থেকে 15 বেশি 60, তাহলে একই জায়গা পড়বে। 45 থেকে 5 কম 40, 45 থেকে 5 বেশি 50, তাহলে 50 আর 40-এর জন্য একই জায়গা পড়বে। 45-এ তো সবচেয়ে বেশি, তাহলে 45-এর কম একটা কোণে যেখানে পড়বে, 45-এর বেশি অবশ্যই এমন একটা কোণ আছে যার জন্য একই জায়গা পড়বে। তাহলে এরকম জোড়া জোড়া কোণের জন্য পাল্লা সমান, তো সেই জোড়া জোড়া কোণ আমরা গেস করতে পারতেছি, সেই জোড়া জোড়া কোণ হচ্ছে 45 থেকে যত কম 45 থেকে তত বেশি, 45 থেকে 5 কম 5 বেশি, অর্থাৎ 40 আর 50 যোগ করলে কত? 90। 30 আর 60 যোগ করলে কত? 90। 20, তাহলে আরেকটা হবে 70, যোগ করলে হবে 90। 10 ডিগ্রি করে নিক্ষেপ করলে পাল্লা যা হবে, 80 ডিগ্রি করে নিক্ষেপ করলে পাল্লা তাই হবে। তাহলে এই যে জোড়া জোড়া কোণ, তাদের জন্য পাল্লা সমান এবং তাদের যোগফল হবে 90। গেস করলাম, এটা আমরা গেস করছি, প্রমাণ নাই এখন আমাদের, তো সেটাই আমরা এখন একটু দেখাবো। তাহলে 4 নম্বর বলছে দেখাও যে আলফা এবং 90 মাইনাস আলফা কোণের জন্য অনুভূমিক পাল্লা সমান। দেখাও যে আলফা এবং 90 মাইনাস আলফা কোণের জন্য পাল্লা সমান, অথবা অনেক সময় এরকম বলে আলফা 1 প্লাস আলফা 2 ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি আলফা 1 প্লাস আলফা 2 90 ডিগ্রি হলে দেখাও যে আলফা 1 ও আলফা 2 এর জন্য পাল্লা
সমান। তো এভাবেও কিন্তু দেখাইতে বলে একই কথা। তাহলে দেখো আমাদের অনুভূমিক পাল্লা আর এর সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। এটা হচ্ছে অনুভূমিক পাল্লা আর এর সূত্র। তো একবার বলছে আলফা আর একটা হচ্ছে 90 মাইনাস আলফা, মানে একটা যদি আলফা 1 হয় তাহলে বাকিটা হচ্ছে 90 মাইনাস আলফা 1, তাহলে একটা আলফা একটা 90 মাইনাস আলফা। তাহলে ধরো নিক্ষেপ কোণ থিটা নট সেটা হচ্ছে আলফা, তাহলে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। তাহলে অতএব আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা নট থিটা নট হচ্ছে আলফা ডিভাইডেড বাই জি। এইবার আসো থিটা নট ইকুয়াল টু যদি 90 মাইনাস আলফা হয় তাহলে কি হবে? তো থিটা নটের জায়গায় 90 মাইনাস আলফা বসাও। এটাকে ধরো r1 বললাম, এটাকে ধরো r1 বললাম, এটাকে ধরো r2 বললাম। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা নটের জায়গায় 90 মাইনাস আলফা বসবে, 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই জি। তো ভাই ইউ স্কোয়ার সাইন 2 গুণ 90 180 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই জি। এবার আসো কোঅর্ডিনেট রুল, সাইন 180 মাইনাস এই কোঅর্ডিনেটে, সাইন 180 মাইনাস এই কোঅর্ডিনেটে, তাহলে ইউ স্কোয়ার দেখো বোর্ডে দেখো এই কোঅর্ডিনেটে সাইন কিন্তু প্লাস, আর 180 90 এর জোড় গুণিতক 2 গুণিতক, সাইন চেঞ্জ হয়ে কজ হবে না, তাহলে সাইন সাইনই থাকবে এবং প্লাস সাইন হবে, সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এটা কি r2। তাহলে এবার একটু মিলাও, এখানে নিক্ষেপ কোণ ছিল আলফা, এখানে ছিল 90 মাইনাস আলফা, তারপরেও ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটা r2 এটা r1। তাহলে দেখছো r1 আর r2 সেম হয়েছে। তাহলে আলফা কোণে নিক্ষেপ করলো পাল্লা যা হবে, 90 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করলো পাল্লা তাই হবে, 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে পাল্লা যা হবে, 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো পাল্লা তাই হবে। তাহলে অতএব দেখো r1 এবং r2 পরস্পর কি সমান। বুঝতে পারছো? এটাই আমাদের দেখাইতে বলছে, দেখালাম শেষ। এবার শোন, তুমি এটা যদি করো তাহলে হবে না তা না, হবে, বাট ভালো হলো না। তুমি আসলে কি করলা? শুদ্ধি পরীক্ষা করলা, তুমি শুদ্ধি পরীক্ষা করলা, ঠিক আছে? তোমারে বলছে দেখাও যে আলফা এবং 90 মাইনাস আলফা কোণের জন্য পাল্লা সমান, তুমি আলফার মান বসাইলা, 90 মাইনাস আলফার মান বসাইলা, দেখাইলা পাল্লা সমান। হলো, হয়নি তা না, হইছে, বাট কেমন একটা শুদ্ধি পরীক্ষার মতো হয়েছে। তো আমরা এখন চাইতেছি যে না, এরকম শুদ্ধি পরীক্ষা না, একেবারে ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা বের করব যে দুটো কোণের যোগফলের মান যদি 90 ডিগ্রি হয় তাদের জন্য পাল্লা সমান হবে। ঠিক আছে? r2 বুঝতে পারিনি, কেন বুঝতে পারোনি ভাই? হাই হাই, তাহলে তো আবার 90 ভর্তি হইতে হবে। এইখানে থিটা নটের জায়গায় 90 মাইনাস আলফা বসালাম, 2 ইন্টু 90 গুণ করলে কত হয় বলতো? 9 গুণ 2, 9 দুগুণে 18, তাহলে 180, আর 2 ইন্টু আলফা গুণ করলে মাইনাস 2 আলফা, তো 180 মাইনাস আলফা, সাইন 180 মাইনাস আলফা, সাইন কোয়াড্রেন্ট রুল 180 মাইনাস আলফা এই কোয়াড্রেন্টে সাইন প্লাস এবং সাইন 180 90 জোড় গুণিতক, চেঞ্জ হবে না, সাইন চেঞ্জ হয়ে কস হবে না, সাইন সাইনই থাকবে। ঠিক আছে? তাহলে r2 ইকুয়াল টু ইউ স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই জি। এটা তো না বোঝার কিছু নাই, এগুলো বুঝতে হবে কিন্তু এখন। এইবার আসো, আমরা এরকম শুদ্ধি পরীক্ষার মেথডে করতে চাই না, আমরা একটা ম্যাথমেটিক্যাল সুন্দর ওয়ের মাধ্যমে বের করতে চাই যে আলফা 1 এবং আলফা 2 এরকম দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের জন্য পাল্লা সমান হবে। ওকে, তাহলে দেখো কিভাবে দেখাইতে পারি। তো তার আগে তোমাদের আরেকটা জিনিস একটু বলে নিই, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। বলো এই দ্বিঘাত সমীকরণের মূল কয়টা? বলো এই দ্বিঘাত সমীকরণের মূল কয়টা হবে দেখি? দুইটা। x এর উপর পাওয়ার কত আছে? 2, তাহলে মূল হবে কয়টা? দুইটা। তো ধরো একটা মূল x1 আর একটা মূল হচ্ছে x1 এবং x2। তাহলে একটা জিনিস শোনো ভালো করে, মূল দ্বয়ের গুণফল, মূল দ্বয়ের গুণফল, ঠিক আছে? তোমরা ম্যাথের বহুপদীর চ্যাপ্টারে করবা যে এই সমীকরণের দুইটা মূল যদি একটা মূল x1 এবং একটা x2 হয় তাহলে তাদের গুণফল হবে c ডিভাইডেড বাই a, গুণফল হবে c ডিভাইডেড বাই a, এবং মূল দ্বয়ের
যোগফল হবে x1 প্লাস x2 হবে মাইনাস বি ডিভাইডেড বাই এ মূলদ্বয়ের গুণফল হবে সি বাই এ আর যোগফল হবে মাইনাস বি ডিভাইডেড বাই এ। এটা কোথায় কোথায় পাওয়া যাবে? ম্যাথের বহুপদীতে পাওয়া যাবে। তাহলে আপাতত বিশ্বাস করো, ওকে, আপাতত বিশ্বাস করো, হ্যাঁ। বা তুমি চাইলে করে দেখতে পারো, ধরো 2x স্কয়ার প্লাস 4x প্লাস 6 ইকুয়াল টু 0। তা আমরা এখান থেকে দুইটা মূল বের করি। তাহলে ইকুয়েশন 3, 2, 4 এবং 6। তাহলে দুইটা মূল, একটা মূল হচ্ছে x1 মাইনাস 1 প্লাস রুট ওভার 2i, এই যে জটিল সংখ্যা আর কি। আর একটা মূল x2 হবে মাইনাস 1, আচ্ছা জটিল সংখ্যা চলে আসলো, জটিল সংখ্যার গুণ তো তুমি আবার পারো না, তাহলে ধরো মাইনাস 6 দিত, দেখি 3, 2, 4 মাইনাস 6 x1 x2। হ্যাঁ, এবার দেখো এটার মূল x1 হচ্ছে 1 আর x2 হচ্ছে মাইনাস 3। তাহলে মূল দ্বার গুণফল আসো তো দেখি, x1 x2 গুণ করলে কত হয়? 1 মাইনাস 3, তাহলে গুণ করলে হয় মাইনাস 3। ঠিক আছে, দেখি তো সি বাই এ, এটা সি আর এটা আমার এ, তাহলে সি বাই এ দেখি তো কত? সি ডিভাইডেড বাই এ। তো সি এর মান মাইনাস 6, এর মান 2, তাহলে দেখো তো মাইনাস 3 মিললো কিনা, দেখো মিললো কিনা। তাহলে বুঝতে পারছো মূলদের গুণফল হবে মানে সি ডিভাইডেড বাই এ আর মূলদের যোগফল হবে মাইনাস বি ডিভাইডেড বাই এ। ঠিক আছে, এখন তাহলে আসো আমাদের অনুভূমিক পাল্লার সূত্র আর ইউ স্কয়ার সাইন 2 থেটা নট ডিভাইডেড বাই হচ্ছে জি। তাহলে আসো একটু কোণাকুণি গুণ করি। তাহলে কোণাকুণি গুণ করলে সাইন 2 আলফা মানে 2 থেটা আর কি, সাইন 2 থেটা নট এটা ইকুয়াল টু আর জি ডিভাইডেড বাই ইউ স্কয়ার লেখা যায়। এটা সাইন 2 থেটার সূত্র 2 tan থেটা 1 মাইনাস 1 প্লাস মনে হয় tan স্কয়ার থেটা 1 প্লাস না মাইনাস, ইস ভুলে গেলাম। এই সাইন 2 থেটার সূত্র দেখো তো, সাইন 2 থেটার সূত্র, সাইন 2 থেটা হলে তাহলে একটু হিসাব করি, মাইনাস হবে। এই তোমরা এরকম কনফিউজিং অ্যান্সার দিছো না, কে বলতেছে প্লাস, কে বলতেছে মাইনাস? প্লাস হবে, প্লাস শিওর? গুগল করো প্লাস 1 প্লাস প্লাস দি, হ্যাঁ প্লাস tan স্কয়ার থেটা নট আর জি ডিভাইডেড বাই ইউ স্কয়ার। এবার আসো কোণাকুণি গুণ আর জি tan স্কয়ার থেটা নট আর এটা হচ্ছে 2 tan থেটা নট ইউ স্কয়ার আর কি। তাহলে এবার একটু সাজাই, এটারে আগে লিখি আর জি tan স্কয়ার থেটা নট, এটাকে তারপরে লিখি, তাহলে মাইনাস 2 ইউ স্কয়ার tan থেটা নট আর প্লাস আর জি ইকুয়াল টু 0। দেখো একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে tan এর স্কয়ার মাইনাস tan থেটা প্লাস সি আর কি। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স স্কয়ার আর কি, এটাই হচ্ছে আমাদের এক্স স্কয়ার। তাহলে এ এক্স স্কয়ার মাইনাস এই যে এটা বি বা এটাকে প্লাস দিলাম, ধরো প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তাহলে এইখান থেকে যেমন এক্স স্কয়ার থাকলে x1 x2 দুইটা মূল, দুইটা মূল, ওকে। আর tan স্কয়ার থেটা, তাহলে tan থেটার দুইটা মূল, তাহলে একটা মূল ধরো tan থেটা 1 একটা মূল, আর একটা মূল তাহলে কি tan থেটা 2। তাহলে দুইটা মূলের গুণফল হবে সি ডিভাইডেড বাই এ। বলো সি কত? সি হচ্ছে আর জি ডিভাইডেড বাই এ কত? এও হচ্ছে আর জি। তাহলে গুণফল কত হইল? 1। এই বলো এটা বুঝছো কিনা, ক্লিয়ার?
ওকে, মাইনাস আর জি কেন হবে, প্লাস আর জি হবে, মাইনাস আর জি কেন হবে? ওকে, তাহলে tan θ 1 tan θ 2 এটা সমান সমান 1, কি ক্লিয়ার? তাহলে tan θ 1 এটা সমান সমান tan θ 2 কে এই পাশে নিয়ে যাব, 1 ডিভাইডেড বাই tan θ 2। এবার tan θ 1 1 ডিভাইডেড বাই tan θ 2 মানে cot θ 2, cot θ 2। তাহলে দেখো tan θ 1 এটা হচ্ছে cot θ 2। ওকে, তাহলে cot θ 2 কে আমি tan বানাবো, tan। তো কিভাবে বানাবো tan, এটাকে কিভাবে বানাবো? বানাবো হচ্ছে 90 ডিগ্রি পাই বাই 2 মাইনাস θ 2। দেখো tan পাই বাই 2 মাইনাস θ 2 90 ডিগ্রি, এই এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস θ 2 এই কোয়াড্রেন্টে অল প্লাস। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস θ 2, tan 90 ডিগ্রি মাইনাস এখানে, তাহলে প্রথম কোয়াড্রেন্টে অল প্লাস, সবাই প্লাস। এবার 90 ডিগ্রি এটা হচ্ছে tan এর মানে 90 ডিগ্রি হচ্ছে বিজোড় গুণিতক, তাহলে tan চেঞ্জ হয়ে cot হবে, তাহলে cot θ 2। দেখো মিলে গেছে কিনা, বলো এই লাইনটা মিলছে কিনা? তাহলে tan θ 1 ইকুয়াল টু 1 বাই tan θ 2 মানে cot θ 2। এবার cot কে আমি যদি tan এর ফর্মুলাতে লিখি তাহলে tan পাই বাই 2 মাইনাস θ 2। তুমি tan পাই বাই 2 মাইনাস θ 2 কোয়াড্রেন্ট রুল অ্যাপ্লাই করো, দেখো cot θ 2 পাওয়া যাবে। এবার tan tan বাদ, তাহলে দেখো θ 1 ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস θ 2। তাহলে θ 1 ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস θ 2। তাহলে মাইনাস θ 2 কে এই পাশে নিয়ে আসো, θ 2 ইকুয়াল টু পাই বাই 2, এই যে 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে, যাদের জন্য পাল্লা সমান হবে, তাই হইছে। দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাদের জন্য পাল্লা সমান হবে, তাই হইছে। ওকে, তাহলে এবার আসো একটা প্রবলেম সলভ করি। কত নম্বর প্রবলেম হবে এটা? 5 নম্বর প্রবলেম। বলা হচ্ছে দুজন ফুটবলার 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে বল কিক দেয়। ধরো গোল করার উদ্দেশ্যে বল কিক দেয়, সংক্ষেপে লিখলাম আমি। 1 নম্বর বলছে 1 সেকেন্ড পর প্রথম বলটির নিক্ষেপ বেগ, নিক্ষেপ বেগটা 10 মিটার পার সেকেন্ড। প্রথম বলটির বেগ নির্ণয় করো। আর 2 নম্বর একজন গোলকিপার একই স্থানে দাঁড়িয়ে দুটি ভিন্ন সময় বল ধরতে সমর্থ হবে, এই কথাটা মূল্যায়ন করো। ঠিক আছে, একজন গোলকিপার একই স্থানে দাঁড়িয়ে দুটি ভিন্ন সময়ে বল ধরতে সমর্থ হবে, এই কথাটা মূল্যায়ন করো। তো দেখো প্রথমে আগে 1 নম্বরের কাজটা সারি। একজন গোলকিপার আছে, তো তাকে উদ্দেশ্য করে গোল করার উদ্দেশ্যে দুইজন ফুটবলার ধরো কিক দিচ্ছে, ধরো পেনাল্টি শট দিচ্ছে। তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে। তাহলে প্রথম কোশ্চেন 1 নম্বর, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বলকে ছুড়ে দেওয়া হয়েছে। আদিবেগ ইউ 10 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পর বলের বেগ চাইছে, ধরো 1 সেকেন্ড পর বলের অবস্থান এখানে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভিএক্স,
এটা হচ্ছে ভি ওয়াই, ভিএক্স বের করতে হবে, ভি ওয়াই বের করতে হবে, ভি পাওয়া যাবে। তাহলে ভিএক্স ইকুয়াল টু ইউ কস থিটা নট। তাহলে ইউ এর মান 10, কস 30 ডিগ্রি। একটা মজার জিনিস দেখছো, এক্স অক্ষ বরাবর বেগ কিন্তু সময়ের দরকার পড়ে না বের করার জন্য। এক্স অক্ষ বরাবর বেগের কিন্তু সময়ের দরকার পড়ে না মানে বেগের মানটা বের করার জন্য। কেন? কারণ এক্স অক্ষ বরাবর তো সমবেগ, সময়ের সাথে তো চেঞ্জ হয় না। এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণ নেই, সবসময় একই। ঠিক আছে, আদি বেগও যা ছিল এক্স অক্ষ বরাবর সব সময় তাই। তাহলে 10 cos 30, cos 30 √3/2, 5√3 এত মিটার পার সেকেন্ড। এবার ওয়াই, ভি ওয়াই আর কি, সরি, ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা নট মাইনাস জিটি। ইউ সাইন থিটা নট কোন দিকে ছড়া হয়েছে? উপরের দিকে, উপরের দিকে, তাহলে প্লাস। তাহলে ইউ এর মান 10 সাইন 30 ডিগ্রি। এই যে ওয়াই অক্ষ বরাবর টিটা লাগবে 9.8 ইন্টু 1, সাইন 30 মানে হাফ, তাহলে 5 মাইনাস 9.8 মাইনাস 4.8 এত মিটার পার সেকেন্ড, মাইনাস 4.8 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এবার আমরা বেগের মান চাই ভি, তাহলে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার ভি এক্স স্কোয়ার 5√3 তার স্কোয়ার আর মাইনাস 4.8 তার স্কোয়ার, তাহলে 5√3 তার স্কোয়ার প্লাস মাইনাস 4.8 তার স্কোয়ার, রুট অ্যান্সার 9.901 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 1 সেকেন্ড পর বেগের মান। আচ্ছা, ভি ওয়াই এর মান কি আসছে? মাইনাস, মানে কি? সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে বস্তু এখন নিচের দিকে নামতেছে। অনেকে বলে ভাই আপনি তাহলে ভি ওয়াই উপরের দিকে দেখালেন কেন? আরে আমি কি জ্যোতিষী? আমি কি জানতাম ভি ওয়াই মাইনাস আসবে? জানতাম না তো। তা আমি বোঝার জন্য, হিসাব করার জন্য চিত্র এঁকে নিয়েছি। চিত্র আঁকতে হবে তেমন এমন কোনো কথা হতো না। ঠিক আছে, এই জিনিসটা বুঝিও আর কি, যে ভাই আপনি ভি ওয়াই উপরের দিকে দিচ্ছেন না, ভি ওয়াইটা আমি জানতাম না তো কোন দিকে হবে। এটা উপরের দিকে হতে পারে, একটু পরে তো যখন নিচে নামবে তখন তো ভি ওয়াই নিচের দিকে হতে পারে। ওকে, তো মাইনাস এই মানটা দেখে আমি বুঝবো, যে সময় আমাকে বলে দিবে যে ঘটনাটা কি। এইবার আসো 2 নম্বর কোশ্চেন। একজন গোলকিপার বল দুইটাকে একই স্থানে দাঁড়িয়ে দুটি ভিন্ন সময়ে বল দুইটা ধরতে সমর্থ হবে। কি কাহিনী তাহলে? একই স্থানে দাঁড়িয়ে, তার নড়াচড়া করা লাগবে না, একই স্থানে বল দুইটা এসে পৌঁছাবে। তার মানে দুইটা বলের পাল্লা সমান। আরে তাই তো, একটা 30 আর একটা 60 যোগ করো 90, তার পাল্লা তো সমান হবে। তাহলে গোলকিপারের নড়াচড়া করা লাগবে না, একই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সে বল ধরতে পারবে, এবং দুইটা ভিন্ন সময়। তার মানে কি বলতেছে? বল দুইটা একই স্থানে গিয়ে পড়বে, অর্থাৎ তাদের অনুভূমিক পাল্লা সমান, কিন্তু উড্ডয়নকাল সমান না। একটা আগে পড়বে তো আর একটা পরে পড়বে, একটা একটু আগে পড়বে তো আর একটা একটু পরে পড়বে। এটাই হচ্ছে কাহিনী। তাহলে আমাদের চেক করতে হবে কি, আমাদের দুইটা প্রাসের ক্ষেত্রে 30 ডিগ্রি 60 ডিগ্রি দুইটা কোণে নিক্ষিপ্ত প্রাসের জন্য আমরা উড্ডয়নকাল টি1 টি2 বের করব, অনুভূমিক পাল্লা আর1 আর2 বের করব। দেখাবো যে আর1 আর2 সমান, তার মানে একই স্থানে দাঁড়িয়ে গোলকিপার বল ধরতে পারবে, কিন্তু টি1 এবং টি2 উড্ডয়নকাল দুইটা সমান না, টি1 নট ইকুয়াল টু টি2, অর্থাৎ দুইটা ভিন্ন সময়ে বল ধরবে, একই সাথে বল ধরতে পারবে না। ঠিক আছে, উচ্চতা কেন লাগবে? উচ্চতা তো লাগবে না। উচ্চতা কেন লাগবে? লাগবে অনুভূমিক পাল্লা। উচ্চতা তো লাগবে না, লাগবে অনুভূমিক পাল্লা। একই স্থানে দাঁড়িয়ে বল ধরতে পারবে, তার মানে বল দুইটা পৌঁছাবে একই জায়গায়, পাল্লা সেম হবে, উচ্চতা তো দরকার নেই। তাহলে আসো দুইটা প্রাসের ক্ষেত্রে পাল্লা এবং উড্ডয়নকাল বের করি। তাহলে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের জন্য, 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের জন্য পাল্লা টি1 2u sin theta naught divided by g। তাহলে 2 u এর মান 10 sin 30 ডিগ্রি, জি এর মান 9.8, তাহলে 2 গুণ 10 গুণ sin 30 9.8, তাহলে 1.0204 এত সেকেন্ড। পাল্লা আর1 ইউ স্কয়ার sin 2 theta naught divided by g, ইউ এর মান 10 আর স্কয়ার sin 2 ইনটু theta naught 30 ডিগ্রি, আর জি এর মান 9.8, তাহলে 10 স্কয়ার ইনটু sin 2 গুণ 30 ডিভাইডেড বাই 9.8, তাহলে 8.836 এত মিটার। এটা হচ্ছে পাল্লা।
এবার 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের জন্য 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের জন্য পাল্লা এবং উড্ডয়নকালটা T2 2u sin theta naught divided by g 2u sin theta naught divided by g তাহলে 210 sin 30 ডিগ্রি 60 ডিগ্রি divided by g 9.8 তাহলে 20 sin 60 divided by 9.8 1.767 এত সেকেন্ড আর r2 u স্কয়ার sin 2 theta naught divided by g u এর মান 10 sin 2 গুণ 60 ডিগ্রি 9.8 দেখো আমি জানি সেম আসতেই হবে কারণ sin 2 গুণ 60 ডিগ্রি sin 120 এর মানও যা sin 2 গুণ 30 ডিগ্রি sin 60 ডিগ্রির মানও তাই তাহলে 10 স্কয়ার গুণ sin 120 ভাগ 9.8 তাহলে 8.836 এত মিটার তাহলে অতএব r1 সমান সমান 8 তাহলে একই স্থানে দাঁড়িয়ে ধরবে তাহলে একই স্থানে পড়বে বল দুইটা গিয়ে একই স্থানে পড়বে T1 আর T2 নট ইকুয়াল টু T1 T2 সমান নয় তাহলে দুটি ভিন্ন সময় দুটি ভিন্ন সময়ে বল পড়বে ঠিক আছে তাহলে দুইটার গতিপথ একই রকম হবে না পাল্লা সমান হবে কিন্তু গতিপথ একই রকম হবে না একটু চিত্র এঁকে দিই ব্যাপারটা কেমন হবে ধরো 30 ডিগ্রি কোণে যেটা নিক্ষেপ করছে সেটা এই আর যেটা 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে সেটা হচ্ছে এই এরকম তাহলে পড়ছে একই জায়গায় পাল্লা সমান পাল্লা আর সেম কিন্তু উড্ডয়নকাল আলাদা আলাদা পাল্লা আর সেম r1 আর r2 সেম কিন্তু এটার উড্ডয়নকাল T1 এটার উড্ডয়নকাল T2 উড্ডয়নকাল আলাদা এই টাইম ডিফারেন্ট বাট সেম প্লেস ইয়েস সেম বাট ডিফারেন্ট ইয়েস সেম বাট ডিফারেন্ট কি সুন্দর না বলো এবার আসো 6 নম্বর বলা হচ্ছে দেখাও যে একই বেগে নিক্ষিপ্ত দুটি প্রাসের পাল্লা সমান হলে সেই অনুভূমিক পাল্লা আর হচ্ছে 4√h1 h2 যেখানে h1 এবং h2 হচ্ছে প্রাস দুইটার সর্বোচ্চ উচ্চতা আর আর হচ্ছে পাল্লা তো সমান তাহলে দেখাও যে একই বেগে নিক্ষিপ্ত দুটি প্রাসের পাল্লা সমান হলে তাদের এই যে পাল্লা অনুভূমিক পাল্লা আর হবে 4 into √h1 h2 ঠিক আছে তাহলে চলো দেখি কি বলতেছে পাল্লা সেম আর সেম তাহলে একই বেগে নিক্ষেপ করা হয়েছে একটা এখানে পড়ছে আর একটা এখানে পড়ছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো আদি বেগ ইউ তো সেম এরও যা এরও তাই ইউ সেম দুইটার ইউ সেম কোণ আলাদা তাহলে কোণ আলাদা মানে কি ঘটনা কি বলো কোণ আলাদা মানে কি কোণ আলাদা মানে একটা যদি হয় থিটা নট আর একটা হবে 90 - থিটা নট কারণ তাদের পাল্লা সমান একটা যদি থিটা নট হয় তাহলে অবশ্যই আর একটা 90 - থিটা নট না হলে তাদের পাল্লা সমান হবে না ওকে সর্বোচ্চ উচ্চতা ভাই সর্বোচ্চ উচ্চতা এর সর্বোচ্চ উচ্চতা h1 আর এটার সর্বোচ্চ উচ্চতা এই যেটা হচ্ছে h2 তো h1 এবং h2 বের করব তাদের গুণ করব দেখো h1 এবং h2 গুণ করব তার সাথে দেখি h1 এবং h2 গুণ করি h1 কার জন্য থিটা নট কোণের জন্য তাহলে u স্কয়ার sin স্কয়ার থিটা নট বাই 2g u স্কয়ার বাই 2g তাহলে u স্কয়ার sin স্কয়ার থিটা নট বাই 2g এটা হচ্ছে h1 গুণ h2 নিক্ষেপ কোণ কত 90 - থিটা নট তাহলে u স্কয়ার sin স্কয়ার
90 মাইনাস থেটা নট বাই 2g। ওকে, তাহলে ইউ স্কয়ার, ঠিক আছে, ইউ টু দি পাওয়ার 4 আর কি, বা ইউ স্কয়ারই রাখলাম, 2g 4g স্কয়ার। তাহলে এবার আসো, এখানে কি থাকলো, সাইন স্কয়ার থেটা নট, সাইন স্কয়ার 90 মাইনাস থেটা। ভাই সাইন 90 মাইনাস থেটা কত? সাইন 90 মাইনাস থেটা এই কোয়াড্রেন্টে অল প্লাস, আর সাইন চেঞ্জ হয়ে 90 ডিগ্রির জন্য সাইন চেঞ্জ হয়ে কজ হবে। তাহলে এটা হচ্ছে কজ স্কয়ার থেটা নট। বলো বুঝছো কিনা? এটা হচ্ছে কজ স্কয়ার থেটা নট। বলো বুঝছো কিনা? সাইন 90 মাইনাস থেটা নট মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল প্লাস, তাহলে এটা প্লাস হবে, এবং সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি 90 বিজোড় গুণিতক, সুতরাং চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল, ডান। এইবার আমরা একটা কাজ করি, দেখো উপরে সাইন স্কয়ার থেটা নট আছে, কজ স্কয়ার থেটা নট আছে, আর নিচে এখানে 4g স্কয়ার আছে, আর ইউ ওখানে উপরে দুইটা আছে। ঠিক আছে, উপরে ইউ আছে দুইটা। তাহলে দেখো তো একটা কাজ করা যায় কিনা, উপরে ইউ স্কয়ার সাইন থেটা এবং কস থেটা এর স্কয়ার লেখা যায় কিনা একবারে, আর নিচে হচ্ছে 4g স্কয়ার। ওকে, এবার একটা কাজ করি, উপরে একটা 2 দিব, ভিতরে একটা 2 দিব, ইউ স্কয়ার দিলাম, ভিতরে 2, ইউ স্কয়ার 2 সাইন থেটা কস থেটা নট, ইউ স্কয়ার 2 সাইন থেটা কস থেটা নট। তাহলে উপরে কিন্তু 4 গুণ করলাম, দেখো উপরে কিন্তু 4 গুণ করলাম, তাহলে নিচেও 4 গুণ করা লাগবে, তাহলে 4 গুণ 4 জি স্কয়ার। এবার উপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা দেখো চেনা চেনা লাগে কিনা, ইউ স্কয়ার 2 সাইন থেটা কস থেটা, তাহলে সাইন 2 থেটা, ইউ স্কয়ার সাইন 2 থেটা নট, ইউ স্কয়ার 2 সাইন থেটা কস থেটা মানে সাইন 2 থেটা নট। ওকে, ডান। এর কি আছে, এর স্কয়ার আছে, তাহলে ইউ স্কয়ার সাইন 2 থেটা ডিভাইডেড বাই জি তার স্কয়ার, আর 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 4, 4 4 16। দেখো এটা লেখা যায় কিনা, বলো বুঝছো কিনা? নাইনটি মাইনাস থেটা কেন মাইক দিব, পাল্লা সেম না, একটা থেটা নট একটা 90 মাইনাস থেটা নট, তো পাল্লা সেম, তো পাল্লা সেম হবে 90 এর জন্য, আর একটা 90 মাইনাস থেটা, এতক্ষণ তো তাই বললাম। লাভ কি এটা করে, এটা করেই তো লাভ, এটা করেই তো লাভ। ইউ স্কয়ার সাইন 2 থেটা নট ডিভাইডেড বাই জি, চেনা চেনা লাগে, এটাই তো আর স্কয়ার। তাহলে এখানে কি ছিল, h1 h2, দেখো, আর এটা হচ্ছে আর স্কয়ার, তাহলে 16 এই যে 16 h1 h2, আর এটা মানেই তো আর স্কয়ার, আমাদের দেখাইতে বলছে এইটা, দেখো। তাহলে অতএব আর ইকুয়াল টু রুট করো, তাহলে 4 রুট ওভার h1 h2 শর্ট, শেষ। বাই প্লাস মাইনাস সাইন হবে না, এই মান দেখাইতে বলছে না, প্লাস মাইনাস মান, ঠিক আছে, এগুলো তো মান, দুইটা সর্বোচ্চ উচ্চতার গুণফল, এ তো প্লাস মান। থার্ড লাইনে 2 ইউ স্কয়ার হবে না, থার্ড লাইন 1 2 3, এখানে 2 ইউ স্কয়ার কেন হবে, ইউ স্কয়ার গুণ করলে ইউ টু দি পাওয়ার 4, তো এই যে ইউ স্কয়ারের বর্গ করে দিলাম, ইউ টু দি পাওয়ার 4। 2 ইউ স্কয়ার কি যোগ করতেছি, হয় পাগলা, ইউ স্কয়ার যোগ করলে 2 ইউ স্কয়ার হয়, আর ইউ স্কয়ার গুণ করলে ইউ টু দি পাওয়ার 4 হয়, মাইক দিব এইসব ভুলভাল কথা বললে। এবার আসো 7 নম্বর, বলছে একই আদিবেগে নিক্ষিপ্ত দুইটি প্রাসের একই আদিবেগে নিক্ষিপ্ত দুটি প্রাসের পাল্লা সমান হলে দেখাও যে এদের উড্ডয়নকালের গুণফল অর্থাৎ T1 এবং T2, এই উড্ডয়নকালের গুণফল হবে
ইউ স্কোয়ার বাই জি, উড্ডয়নকালের গুণফল হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি, সরি 2r বাই জি, সরি 2r ডিভাইডেড বাই জি, 2r ডিভাইডেড বাই জি, এটা দেখাইতে হবে। তাহলে এবার উড্ডয়নকালের গুণফল, এবার উড্ডয়নকালের গুণফল, একটা প্রাস আর একটা প্রাস, তাহলে একটা নিক্ষেপণ কোণ থিটা নট হলে আর একটা নিক্ষেপণ কোণ 90 মাইনাস থিটা নট, 90 মাইনাস থিটা নট, যেহেতু তাদের পাল্লা সেম, তাহলে একটা উড্ডয়নকাল T1 হলে আর একটা উড্ডয়নকাল T2। তাহলে আসো এবার উড্ডয়নকাল দুইটা গুণ দিব, T1 আর T2 গুণ, তাহলে 2u sin থিটা নট বাই জি, এর সাথে গুণ 2u sin থিটা নটের জায়গা হবে 90 মাইনাস থিটা নট ডিভাইডেড বাই জি, তাহলে sin 90 মাইনাস এই কোয়াড্রেন্টে, তাহলে 2u sin থিটা নট ডিভাইডেড বাই জি, নিচে জি 2u sin 90 মাইনাস থিটা নট এই কোয়াড্রেন্টে অল প্লাস, sin 90 এর জন্য চেঞ্জ হয় cos, তাহলে cos থিটা নট, ওকে cos থিটা নট। তাহলে একটা কাজ করি, 2 ইউ 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 স্কয়ার উপরে আর একটা 2 আছে, 2 sin থিটা নট cos থিটা নট, ঠিক আছে, আর নিচে জি জি, তাহলে এবার দেখো ইউ স্কয়ার 2 ইউ স্কয়ার sin 2 sin থিটা cos থিটা, তাহলে ইউ স্কয়ার sin 2 থিটা, ইউ স্কয়ার sin 2 থিটা, ইউ স্কয়ার 2 sin থিটা cos থিটা, তাহলে ইউ স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই জি, আর নিচে এখানে জি। এই জিনিসটা কি, এই জিনিসটা কার সমান, এই জিনিসটা চেনা চেনা লাগে, এই বলো চেনা চেনা লাগে, এটা আর, তাহলে 2r বাই জি, 2r বাই জি, এটা দেখাতে বলছে T1 T2 এর গুণফল 2r বাই জি, শর্ট, কত সহজ জিনিস, নাও তোলো। শোনো যা দেখাইতে বলছে T1 আর T2 এর গুণফল দেখাইতে বলছে 2r বাই জি, তাহলে তোমার মাথায় থাকবে আর আনতে হবে, এখানে কোনো না কোনো ভাবে আর নিয়ে আসতে হবে, তো সেই কাজটাই আমরা করতেছি। এক্স আর আর এর ডিফারেন্স কি ভাইয়া, আর হচ্ছে অনুভূমিক পাল্লা, এর আগের ক্লাস করবা, এক্স আর আর এর ডিফারেন্স হচ্ছে এখান থেকে এইখানে গিয়ে পড়লে একই তলে আসতে অনুভূমিক যে দূরত্ব সেটাই হচ্ছে পাল্লা, ঠিক আছে, এক্স এর মানটাই হবে তখন পাল্লা, কিন্তু ধরো এখান থেকে প্রাস এখানে পৌঁছাইলো, তখন এক্স হচ্ছে এইটুকু এক্স, কিন্তু এটাকে আমি পাল্লা বলতে পারবো না, তাহলে সকল পাল্লাই অনুভূমিক দূরত্ব এক্স, কিন্তু সকল এক্স অনুভূমিক দূরত্ব অনুভূমিক পাল্লা আর নয়, এটা ওকে। 2 মিনিটের ব্রেক দেন, কেন ব্রেক দিয়ে কি করবা, এবার আসো 9 নম্বর, সরি 8 নম্বর, 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত দুইটি প্রাসের পাল্লা সমান সর্বোচ্চ উচ্চতার পার্থক্য 19.6 মিটার, সর্বোচ্চ উচ্চতার পার্থক্য 19.6 মিটার, তাহলে প্রাসদ্বয়ের সর্বোচ্চ উচ্চতা দ্বয়ের মান বের করো, সর্বোচ্চ উচ্চতার মান নির্ণয় করো, ওকে। দুইটা প্রাসকে নিক্ষেপ করা হয়েছে কত বেগে, 49 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে দুইটা প্রাসকে, তো বলছে এদের সর্বোচ্চ উচ্চতার পার্থক্য 19.6 মিটার, ভাই পাল্লা সমান, তাই না, বলছে না প্রাসের পাল্লা সমান, তাহলে একটার কোণ যদি থিটা নট হয় আর একটা হচ্ছে 90 মাইনাস থিটা নট, তাদের পাল্লা সেম,
সর্বোচ্চ উচ্চতার পার্থক্য, একটা সর্বোচ্চ উচ্চতা h1 তো আরেকটা h2, তাদের পার্থক্য মানে বিয়োগফল h1 মাইনাস h2, এটা হচ্ছে 19.6 মিটার। এখন আমাদের বলছে প্রাসদ্বয়ের সর্বোচ্চ উচ্চতার মান বের করো, h1 এবং h2 এর মান বের করো। চলো মান বের করি। পূজার ছুটি কবে? পূজার ছুটি পূজা আসলেই ছুটি, পূজা আসলেই পূজার ছুটি। তাহলে আসো হিসাব, এখান থেকে এখানে গিয়ে পড়ছে একটা প্রাস, আর এখানে গিয়ে পড়ছে একটা প্রাস। তাহলে একটা হচ্ছে থিটা নট কোণে, আর একটা হচ্ছে 90 মাইনাস থিটা নট কোণে। এই যে সর্বোচ্চ উচ্চতা, একটা h1 আর একটা হচ্ছে h2, এই যে h2, তো h2 মাইনাস h1, h2 মাইনাস h1 এটা দেওয়া আছে 19.6 সমীকরণ 1। এই যে এইটুকু সর্বোচ্চ উচ্চতার পার্থক্য 19.6 মিটার, এটা দেওয়া আছে, বুঝলা? আমাদের এই সর্বোচ্চ উচ্চতা দুইটা বের করতে বলছে, h1 এবং h2 বের করতে বলছে, ঠিক আছে? আমাদের সর্বোচ্চ উচ্চতা দুইটার মান বের করতে বলছে, h1 এবং h2 এর মান বের করতে বলছে। তো h1 এবং h2 এর ডিফারেন্স দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে, মানে বিয়োগফল। তাহলে h1 হচ্ছে ছোটটা, h2 ধরো বড়টা, তাহলে h2 মাইনাস h1, এটা হচ্ছে 19.6 দেওয়া আছে। আননোন কোয়ান্টিটি দুইটা, h1 এবং h2, ইকুয়েশন লাগবে দুইটা, একটা ইকুয়েশন পেয়েছি, আরেকটা ইকুয়েশন লাগবে, ঠিক আছে? আরেকটা ইকুয়েশন লাগবে। তাহলে চলো দেখি আরেকটা ইকুয়েশন বানাই কোনোভাবে। তাহলে h1 এটা ইকুয়াল টু ইউ স্কয়ার, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g, আর হচ্ছে h2 ইউ স্কয়ার সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2g, ইউ স্কয়ার সাইন 90 মাইনাস থিটা এই কোয়াড্রেন্টে, তাহলে cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। তাহলে h1 এর মান এটা, h2 এর মান এটা। আমাদের ইচ্ছা করতেছে দুইটা একটু যোগ করে দেখি, তো দুইটা যোগ করে দিই দেখি। তাহলে দুইটা যোগ করলে h1 প্লাস h2, দুইটা যোগ করলে ইউ স্কয়ার h1 প্লাস h2, দুইটা যোগ করলে ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই 2g সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা নট cos স্কয়ার থিটা নট, যোগ করে দিলাম। এটা মানে কত? এই যোগফলটা কত দেখি, করো তো এই যোগফলটা দেখি কেমন পারো, করো করো এই যোগফলটা করো, কত হয়? খুব কঠিন যোগ, এটা হচ্ছে 1, তাই না? h1 প্লাস h2 এটা ইকুয়াল টু ইউ স্কয়ার, ইউ এর মান দেওয়া আছে এই যে এত বেগে, তাহলে 49 এর স্কয়ার ডিভাইডেড বাই 2 9.8। তাহলে অতএব h1 বা h2 প্লাস h1 এটা ইকুয়াল টু দেখি 49 এর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8, তাহলে 122.5 সমীকরণ 2। এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। এবার ইকুয়েশন 1, 1 মাইনাস 1 19.6, 1 1 122.5, তাহলে অতএব h2 হবে 71.05 মিটার, আর h1 হবে 51.45 মিটার। শেষ। সর্বোচ্চ উচ্চতা দুইটার মান বের করতে বলছে, করলাম। ওকে, ক্লিয়ার? আচ্ছা যদি বলে নিক্ষেপ কোণ দুইটাও নির্ণয় করো, এই ম্যাথের কোনো শর্টকাট নেই, এর চেয়ে আর কি শর্টকাট হয়? এর চেয়ে আর কি শর্টকাট হয়? h2 মাইনাস h1 19.6 আর h1 প্লাস h2 ইউ স্কয়ার বাই 2g, এর আবার কিসের শর্টকাট? আচ্ছা যদি বলে নিক্ষেপ কোণ দুইটাও বের করো, তাও কিন্তু আমরা পারবো। কিভাবে? এই সূত্রে এবার মান বসাবো, h1 এর মান h2 এর মান বসাবো, এখান থেকে নিক্ষেপ কোণ বের করে নেব। তাহলে দেখি আসো তো নিক্ষেপ কোণ বের করি। তাহলে প্রথমটার জন্য যদি নিক্ষেপ কোণ বের করি, h1 ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই
2g। তাহলে এই সনের মান 51.45। ইউ স্কয়ার, ইউ এর মান 49, 49 এর স্কয়ার, 2g এর মান 9.8। তাহলে sin স্কয়ার থিটা নট। তাহলে এখান থেকে আসো থিটা নটের মানটা বের করব। 51.45 গুণ 2 গুণ 9.8 ভাগ 49 এর স্কয়ার রুট অ্যান্সার। তাহলে sin থিটা ইকুয়াল টু 0.648। তাহলে sin ইনভার্স অ্যান্সার। অতএব থিটা নট 40.39 এত ডিগ্রি। তাহলে এটা হচ্ছে থিটা নট। তাহলে বাকিটা কত? বাকিটা হচ্ছে 90 মাইনাস এটা, তাহলে থিটা 2, 90 মাইনাস থিটা 1। ঠিক আছে, তাহলে 90 মাইনাস অ্যান্সার 49.603 ডিগ্রি। দাদা গতিবিদ্যার উপর আর কয়টা ক্লাস নেবেন? আর সর্বোচ্চ একটা, কি সর্বোচ্চ 2টা। ঠিক আছে, বেশি না। ওকে, ক্লিয়ার? তাহলে 9 নম্বর বলছে 19.6 মিটার পার সেকেন্ড বেগে, 19.6 মিটার পার সেকেন্ড বেগে, 19.6 মিটার পার সেকেন্ড বেগে একটি বোমা বিস্ফোরণের কণাগুলো ছড়িয়ে পড়লো। বিস্ফোরণের কণাগুলো ছড়িয়ে পড়লো। 19.6 মিটার পার সেকেন্ড বেগে একটি বোমা বিস্ফোরণের কণাগুলো ছড়িয়ে পড়লো, মানে একটা বোমা বিস্ফোরিত হয়েছে, ওইখান থেকে কণাগুলো 19.6 মিটার পার সেকেন্ড বেগে কণাগুলো ছড়ায় পড়ছে। তাহলে বলতো কণাগুলো কি সব জায়গায় সবগুলা কণা কি একই জায়গায় গিয়ে পড়বে? না, সবগুলা কণা কিন্তু একই জায়গায় গিয়ে পড়বে না। কারণ সবগুলো কণা ছুটে যে যাচ্ছে, কোণের মান তো এক না, বেগ একই, বেগ 19.6, কিন্তু কণাগুলোর বেগের মান তো সেম না, ওই সরি কোণের মান তো সেম না। কোনটা 30 ডিগ্রি, কোনটা 20 ডিগ্রি, কোনটা 45 ডিগ্রি, কোনটা 60 ডিগ্রি কোণে ছড়াই পড়তেছে। আমাদের বলছে দুইটি কণা 2 সেকেন্ড সময়ের ব্যবধানে, 2 সেকেন্ড সময়ের ব্যবধানে একই স্থানে পড়ে। দুটি কণা 2 সেকেন্ড সময়ের ব্যবধানে একই স্থানে পড়ে। তাহলে বিস্ফোরণ বিন্দু হতে কণা দুইটির পতন বিন্দুর দূরত্ব, কণা দুটির পতন বিন্দুর দূরত্ব। করো এটা নিজেরা করবা, সময় 1 মিনিট। করো এটা নিজেরা হিসাব নিকাশ করো, সময় 1 মিনিট। এটা প্রাস নাকি কেমনে বুঝবো? এটা প্রাসই তো, এটা প্রাস না। দুইটি কণা 2 সেকেন্ড সময়ের ব্যবধানে একই স্থানে গিয়ে পড়ছে, এখান থেকে বোমা বিস্ফোরিত হয়েছে, তো বোমা বিস্ফোরিত কণাগুলো ছড়াই পড়ছে না। ভাই প্রাসের ম্যাথ কি বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন আসলে প্রাসই আসবে।
দাদা আপনার ক্লাস করার পরে প্র্যাকটিস করতে হবে কি? বই দেখে প্র্যাকটিস করবা, দেখবা প্র্যাকটিস করতে গিয়ে নতুন কোনো ম্যাথ পাইতেছো না, সবই করোনা ম্যাথ। বইয়ের ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করবা, কেন করবা না? তাহলে চলো দেখি কি বলছে শুনি। ধরো এখানে একটা বোমা বিস্ফোরিত হয়েছে, তো বোমাটা বিস্ফোরিত হয়ে এখান থেকে কণাগুলো এইভাবে ছড়াই ছিটাই পড়ছে, এখান থেকে কণাগুলো এই যে চারিদিকে ছড়াই ছিটাই পড়ছে, ঠিক আছে? তো দুইটা কণা ধরো এখান থেকে একটা কণা এইখানে গিয়ে পড়ছে, আর একটা কণা এইখানে গিয়ে পড়ছে। এই যে দুইটা কণা একই স্থানে গিয়ে পড়ে কিন্তু ভিন্ন সময়। তাহলে একটা টি1 আর একটা সময় হচ্ছে টি2, একটা টি1 সময় আর একটা টি2 সময়। তো একটা নিক্ষেপণ কোণ কত? একটা নিক্ষেপণ কোণ যদি হয় থিটা নট, তাহলে আরেকটা নিক্ষেপণ কোণ হবে 90 মাইনাস থিটা নট, আরেকটা নিক্ষেপণ কোণ হবে 90 মাইনাস থিটা নট, 90 মাইনাস থিটা নট। এই হচ্ছে কাহিনী। তাদের পাল্লা সেম, এই দেখো অনুভূমিক পাল্লা সেম, তাদের পাল্লা আর সেম। তাহলে পাল্লা আর যদি সেম হয় তাহলে অবশ্যই একটা কোণ থিটা নট হলে আর একটা কোণ 90 মাইনাস থিটা নট। এবারে টি1 এবং টি2 এর ডিফারেন্সটা দেওয়া আছে 2 সেকেন্ড, টি1 আর টি2 এর ডিফারেন্স দেওয়া আছে 2 সেকেন্ড। এই তো, তাহলে দেখো তো ভাই, টি1 এটা যদি 2u sin থিটা নট ডিভাইডেড বাই জি হয়, তাহলে ভাই টি2 কত? টি2 হচ্ছে 2u sin 90 মাইনাস থিটা নট বাই জি। তো sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে 2u cos থিটা নট বাই জি। এবার ডিফারেন্স বাই টি1 মাইনাস টি2, ডিফারেন্স হচ্ছে 2, তাহলে টি1 হচ্ছে 2u sin থিটা নট বাই জি, টি2 2u cos থিটা নট বাই জি ইকুয়াল টু 2। কমন কি যায়? কমন যায় 2u বাই জি sin থিটা নট মাইনাস cos থিটা নট ইকুয়াল টু হচ্ছে 2, 2 আর 2 কাটো 1, ওই পাশে থাকলো 1। এইবার কি করা যায়? এখান থেকে sin থিটা মাইনাস cos থিটা, থিটা আননোন কোয়ান্টিটি একটা, ইকুয়েশনে একটা আননোন কোয়ান্টিটি, একটা ইকুয়েশন একটা, আর নিক্ষেপ বেগ বলে দেওয়া আছে 19.6 মিটার পার সেকেন্ড বেগে, জি এর মান তো 9.8 আমরা জানি। তাহলে ভাই sin থিটা নট মাইনাস cos থিটা নট এটা ইকুয়াল টু জি ডিভাইডেড বাই ইউ, জি হচ্ছে 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 19.6। তাহলে এটাকে বর্গ করে দাও, বর্গ করে দাও। এখান থেকে এবার কোণের মান বের করতে হবে, ত্রিকোণমিতিক সমাধান করতে হবে। এই 9 10 করছো না, যে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু যদি 1/2 হয়, তো থিটার মান বের করো, তো সেই থিটার মানটা বের করো, এটাকে বর্গ করে দাও। তাহলে বর্গ করে দিলে sin থিটা নট মাইনাস cos থিটা নট বর্গ 9.8 আর 19.6 তার বর্গ, তাহলে sin স্কয়ার থিটা নট মাইনাস 2 sin থিটা নট cos থিটা নট প্লাস cos স্কয়ার থিটা নট, এইটা ইকুয়াল টু 9.8 ডিভাইডেড বাই 19.6, তাহলে 1/2 তার বর্গ 1/4। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 1 মাইনাস 2 sin থিটা cos থিটা sin 2 থিটা ইকুয়াল টু 1/4। তাহলে sin 2 থিটা ওই পাশে গেল, sin 2 থিটা ওই পাশে গেল, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, তাহলে নিচে 4 4 মাইনাস 1 3, তাহলে 2 থিটা হচ্ছে 2 থিটা নট হচ্ছে sin ইনভার্স 3/4, sin ইনভার্স 3/4, তাহলে 48.59 ডিগ্রি। তাহলে থিটা নট হবে একে ভাগ 2, তাহলে ভাই 24.295 ডিগ্রি আসছে, 24.295 ডিগ্রি আসছে একটা কোণের মান। তাহলে বাকি কোণের মানটা আমরা পাবো। আমাদের এখন কি বলছে? বিস্ফোরণ বিন্দু হতে কণা দুইটির পতন বিন্দুর দূরত্ব মানে পাল্লা বের করতে বলছে, অনুভূমিক পাল্লা বের করতে বলছে। তো হয়ে গেল অনুভূমিক পাল্লা। এবার আর তাহলে অতএব আর ইউ স্কয়ার sin 2 থিটা নট বাই জি, এখান থেকে অনুভূমিক পাল্লা বের করবা। ইউ এর মান 19.6 তার স্কয়ার sin 2 গুণ 24.295 ডিভাইডেড বাই 9.8, তাহলে 19.6 তার স্কয়ার গুণ sin
2 গুণ একবারে লিখে দিই 48.59 ডিভাইডেড বাই 9.8, তাহলে 29.399 মিটার, 29.39 মিটার। ওকে, এখানে আরেকটা কোশ্চেন দিই, এই ম্যাথের জন্য আরেকটা কোশ্চেন দিই। 2 নম্বর কোশ্চেন ধরো, উক্ত স্থানে পতন বিন্দুতে কোনো ব্যক্তি সর্বোচ্চ কতক্ষণ ভয়ে থাকবে, সর্বোচ্চ কতক্ষণ ভয়ে থাকবে। প্রশ্নটা ভালো করে বুঝবা, সর্বোচ্চ কতক্ষণ সে ভয়ে ভয়ে থাকবে পতন বিন্দুতে, মানে এইখানে ধরো, এইখানে তোমার বাড়ি, ধরো এখানে তোমার বাড়ি, তুমি ওখানে আসো, তো তুমি সর্বোচ্চ কতক্ষণ ভয়ে থাকবা। ওখানে 2টা কণা পড়ছে, 2টা কণা গিয়ে ওই জায়গায় পড়ছে, তাহলে একটা কণা আগে পড়ছে, তো যে কণাটা ধরো পড়ে গেল, ওই সময় কি তোমার ভয় কেটে গেল? না, কারণ এরপরে তো আরো একটা কণা এখানে পড়বে, তাহলে টি বের করতে হবে, উড্ডয়নকাল টি বের করতে হবে। তো আমাদের বলছে সর্বোচ্চ কতক্ষণ ভয়ে থাকবে, তো উড্ডয়নকাল টি বের করে একটা আসবে বড় আর একটা আসবে ছোট, একটা আসবে বেশি সময়, একটা আসবে কম সময়, তো বেশি সময়টা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোমা পড়লো, বোমা পড়েও মরলো না, না বোমা পড়েও মরে নাই, ঠিক আছে, বেঁচে আছে। তো সর্বোচ্চ কতক্ষণ ধরে সে ভয় থাকবে, তাহলে সর্বোচ্চ যে মানে উড্ডয়নকালটা বড় যে সময়টা, সেই সময় ধরে সে ভয় থাকবে। ঠিক আছে, তাহলে এবার চলো, তাহলে একটা কোণ আমরা পাইলাম থেটা নট, আমরা কত পাইলাম? থেটা নট পাইলাম হচ্ছে 24.295, 24.295 ডিগ্রি। তাহলে উড্ডয়নকাল টি অন 2u sin থেটা নট ডিভাইডেড বাই জি, তাহলে 2u, ইউ এর মান 19.6 sin 24.295 ডিভাইডেড বাই জি 9.8, তাহলে 2 গুণ 19.6 গুণ সাইন 24.295 ডিভাইডেড বাই 9.8, 1.6457 এত সেকেন্ড। আরেকটা থেটা নট, ঠিক আছে, আরেকটা থেটা, এটা হচ্ছে 90 মাইনাস 24.295, তাহলে 90 মাইনাস 24.295, তাহলে এটা হচ্ছে 65.705 ডিগ্রি। তাহলে টি টু ইকুয়াল টু 2u sin theta naught by g, তাহলে 2u sin 65.705 ডিগ্রি ডিভাইডেড বাই জি 9.8। দেখো পাল্লাটা সমান, অনুভূমিক পাল্লা সমান, টি1 আর টি2 তো আলাদা হবে, তাহলে সাইন অ্যান্সার গুণ 2 গুণ, আচ্ছা ইউ এর মান বসাইনি, 2 গুণ 19.6, 19.6 ভাগ 9.8, তাহলে 3.645 এত সেকেন্ড। অথবা আর একটা কাজ করা যেত, এই সময়টা বের করছি না, তার সাথে 2 যোগ করে দেওয়া যেত, তাহলে সে সর্বোচ্চ 3.645 এত সেকেন্ড ধরে ভয়ে থাকবে, সর্বোচ্চ ধরে ভয়ে থাকবে। তাহলে সে সর্বোচ্চ কতক্ষণ ধরে ভয়ে থাকবে? এত সেকেন্ড ধরে, সর্বোচ্চ এত সেকেন্ড ধরে সে ভয়ে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার 9, 10 নম্বর বলছে যে কোন স্থানে একটি বোমা বিস্ফোরিত হলো, একটি বোমা বিস্ফোরিত হলো, বিস্ফোরণ কণাগুলোর সর্বোচ্চ বেগ হতে পারে, সর্বোচ্চ বেগ
হতে পারে 10.5 মিটার পার সেকেন্ড। বিস্ফোরণ কণাগুলোর সর্বোচ্চ বেগ হতে পারে 10.5 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি নিরাপদে থাকার জন্য কত ক্ষেত্রফলের বাইরে অবস্থান করবে? বাইরে অবস্থান করবে। একটা বোমা বিস্ফোরণ হয়েছে, একটা গল্প বলি শোনো তাহলে। মনে করো কোনো জায়গায় একটা বোমা আছে, ঠিক আছে, ধরো কোনো একটা শপিং মল বা কোনো একটা খোলা জায়গায় ধরো একটা বোমা পাওয়া গেছে। এবার তুমি বোমাটা দেখছো, তো তুমি মনে করো যে পড়াশোনা করছো, তো তুমি জানো যে এখান থেকে এই বোমাটা যদি বিস্ফোরিত হয় তাহলে কণাগুলো সর্বোচ্চ 10.5 মিটার পার সেকেন্ড বেগে ওইখান থেকে ছুটবে কণাগুলো, ঠিক আছে। যে স্পিনটার গুলা বোমা বিস্ফোরণ পরে যে স্পিনটার গুলা সেগুলো যখন ছুটে দূরে গিয়ে পড়বে, তো ওইখান থেকে স্পিনটার গুলোর সর্বোচ্চ যে বেগটা হতে পারে সেটা 10.5 মিটার পার সেকেন্ড। তো তুমি কি করবা? মানুষজনকে নিরাপদে সরাই নিবা, যে এই যে বোমা আছে তুমি নিরাপদে মানুষজনকে সরাই দিবা, যে ভাই দূরে যাও দূরে যাও দূরে যাও। তো কত দূরে তুমি পাঠাই দিবা? ঠিক আছে, কত দূরে তুমি পাঠাই দিবা, এটাই হচ্ছে কাহিনী। তাহলে দেখো একটা বৃত্তের ক্ষেত্রফল হবে, নিরাপদ দূরত্বের জন্য একটা বৃত্তের ক্ষেত্রফল হবে। যে মনে করো এইখানে বোমাটা আছে, তাহলে তুমি এখান থেকে বোমা বিস্ফোরণের যে কণাগুলা, সেই কোনোটা কণা এখানে গিয়ে পড়বে, কোনো একটা কণা এখানে গিয়ে পড়বে, এইভাবে কণাগুলা নিক্ষিপ্ত হবে না, এইভাবে এই যে চারিদিকে কণাগুলা যে পড়বে। তাহলে তোমার দেখতে হবে একটা কণা সর্বোচ্চ কত দূরে যাইতে পারে, সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ যে দূরত্বে যাইতে পারে সেটা হচ্ছে পাল্লা আর, অনুভূমিক পাল্লা, সর্বোচ্চ অনুভূমিক পাল্লা আর, ঠিক আছে, সর্বোচ্চ অনুভূমিক পাল্লা আর। তো সর্বোচ্চ অনুভূমিক পাল্লা পাওয়া যাবে কত কোণের জন্য? সর্বোচ্চ পাল্লার জন্য, সর্বোচ্চ পাল্লার জন্য থিটা নট হবে 45 ডিগ্রি। সর্বোচ্চ পাল্লার জন্য থিটা নট হবে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি ধরে আর এর মান বের করবা, 45 ডিগ্রি ধরে আর এর মান বের করবে, এবং তারপরে ওই আর নিয়ে একটা বৃত্ত, ঠিক আছে, ওই আর নিয়ে একটা বৃত্ত। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? সেই আর নিয়ে একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল, এর বাইরে তুমি অবস্থান করবা। এখানে অবস্থান করবা নিরাপদ, ঠিক আছে, কিন্তু এখানে অবস্থান করলে ঝামেলা আছে, তাহলে এই বিপদে আছে, এই বিপদে আছে। এই হচ্ছে কাহিনী। তাহলে আমি আরেকবার বলি, বিস্ফোরণ কণাগুলো ছড়াই পড়তেছে চারিদিকে, তাহলে তুমি সর্বোচ্চ কত দূরে গিয়ে দাঁড়াবা? একটা কণা সর্বোচ্চ যত দূরে গিয়ে পড়তে পারে, তো সর্বোচ্চ দূরে গিয়ে মানে সর্বোচ্চ অনুভূমিক পাল্লা, তার জন্য আর থিটার মানটা হবে 45 ডিগ্রি। তাহলে আমাদের আর ম্যাক্সিমামটা বের করতে হবে, সহজ হিসাব, আর ম্যাক্সিমাম বের করতে হবে। তাহলে ইউ স্কয়ার বাই জি, কারণ সাইন 2 থিটা 90 ডিগ্রি 1, তাহলে ইউ এর মান 10.5, এটার স্কয়ার ডিভাইডেড বাই জি 9.8। এটা ছোট্ট একটা ম্যাথ, শুধু প্রশ্নের ধাঁচটা বুঝতে পারলে। তাহলে 10.5 তার স্কয়ার ডিভাইডেড বাই 9.8, তাহলে 11.25 এত মিটার। কিন্তু দেখো এটা ত্রিমাত্রিক না, বোমা বিস্ফোরণ হয়ে শুধুমাত্র সামনের দিকেই যাবে এমন তো না, পিছনের দিকে যাইতে পারে, ডান দিকে যাইতে পারে, বাম দিকে আসতে পারে, তাই না? তাহলে নিরাপদ থাকা যাবে যে ক্ষেত্রফলের বাইরে। তাহলে এ পাই আর স্কয়ার, আর ম্যাক্স এর স্কয়ার, তাহলে পাই 3.1416 গুণ 11.25 তার স্কয়ার, তাহলে 3.1416 গুণ 11.25 তার স্কয়ার, তাহলে 397 মিটার স্কয়ার, 397.608 এত মিটার স্কয়ার। তাহলে বোমা যেখানে বিস্ফোরিত হবে সেইখান থেকে এরকম একটা বৃত্তের ক্ষেত্রফলের বাইরে থাকলে, এই মানের বৃত্তের ক্ষেত্রফলের বাইরে থাকলে তুমি নিরাপদ, আর এর মধ্যে থাকলে বিপদ আছে, ঠিক আছে, এর মধ্যে থাকলে বিপদ আছে। ওকে।
এটা লাস্ট ম্যাথ না হলে এখানে বোমা ফেলবা? হাই হাই, না না এটা করিও না। তাহলে তোমাদের পড়াবে কে? তাইলে কে পড়াবে বলো? প্র্যাকটিস শিট দিবেন না? প্র্যাকটিস শিট দিয়ে দিবে, দিয়ে দিবে প্র্যাকটিস শিট, সমস্যা নাই। ওকে, তাহলে এই পর্যন্ত। তপন স্যারের বইয়ের ম্যাথ করতে কি আটকে যাচ্ছ? কেন আটকে যাচ্ছ? এমন কি ম্যাথ আছে যে তুমি আটকে যাচ্ছ? সবই তো করে দিচ্ছি। ওকে, তাহলে আজকে পর্যন্ত, টাটা, ভালো থাকো।